এপিসোড ১ যেখান থেকে শেষ হয়, এপিসোড ২ এর শুরু সেখান থেকে হয়। তো এপিসোড ২ এর শুরুতেই আমরা দেখতে পাই যে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর ওয়ানসিক এসুনকে নিজের হাতে জুতো পরিয়ে দেয়। এসুন তার কাছে জানতে চায়, তোমার দাদি কেন আমার পেছনে লেগে থাকে? যদিও আমাদের মধ্যে তেমন বেশি কোনো পার্থক্য নেই। তুমি তো এক মাছ বিক্রেতার ছেলে, আর আমি এক ডাইভ হান্টারের মেয়ে। তুমি তো আর কোনো রাজপুত্র না। ওয়ানসিক চুপচাপ তার কথা শুনে যায়। এরপর তারা দুইজন একসাথে বাড়ি যাচ্ছিল। আমরা দেখি যে এসুন তার হাত ওয়ানসিকের পকেটে রেখে হাঁটছিল। এসুন ওয়ানসিককে বলছিল, একসাথে থাকলেই কি ভালোবাসা বাড়ে? আমি তো তোমার সাথে বসি শুধু ব্যবসা শিখতে। আমার বিয়ে করার জন্য কোনো ছেলেকে ফাঁসানোর প্রয়োজন নেই। আর আমি তোমার সাথে কি বিয়ে করব? তুমি তো এই দ্বীপে থাকো, আমি সিওলের মেয়ে। ওয়ানসিক বলে, সেখানে শুধু তোমার আঙ্কেলের একটা দোকান ছিল, তাও সেটা গঙ্গি এলাকায়। এসুন উত্তর দেয়, গঙ্গি তো সিওলের কাছেই, কিন্তু সমুদ্র তো আমার মা বাবাকে মেরেছে, তাই আমি এখানের ছেলের সাথে বিয়ে করব না। ওয়ানসিক চুপই থাকে। তখন এসুন বলে উঠে, কিছু তো উত্তর দাও, এমন লাগছে যেন আমি কোনো পুতুলের সাথে কথা বলছি। তারা যখন একসাথে যাচ্ছিল, তখন ওয়ানসিকের দাদি এবং তার মা তাদের দেখতে পায়। ওয়ানসিকের দাদি তার মাকে বলছিল, তুমি তোমার ছেলেকে এই মেয়েটিকে দিয়ে দাও, কারণ তুমি তো এতে কোনো সমস্যাই দেখছো না। ওয়ানসিকের মা বলে, মা, আমি কখনো আপনার বিপক্ষে যাব না, সেটা তো আপনি ভালো করেই জানেন। ওয়ানসিকের দাদি বলে, কি ভরসা, এমন না হয়ে যায় যে তারা মাঝরাতে তোমার নাকের নিচ থেকে পালিয়ে যাবে, যেমন তুমি আমার ছেলের সাথে পালিয়েছিলে। আর তাছাড়া এই পরিবারের ছেলেরা মেয়েদের দেখে হাবুডুবু খায়। ওয়ানসিকের মা তাকে বলছিল, ওয়ানসিক এখনো যুবক, তার সাথে ঘুরবে, তবে শেষ পর্যন্ত নিজেই ছাড়বে। এদিকে এসুন এবং ওয়ানসিক হাঁটতে হাঁটতে সরিষা ক্ষেতের কাছে পৌঁছায়। সেখানে এসুন ওয়ানসিকের হাতে মাছ দেখে বললে, আজও এতগুলো মাছ, আমাদের তো ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। যদি তুমি আমাদের উপর দয়া না করতে, তবে আমাদের কি হতো? ওয়ানসিক তাকে আবার একই কথা বলল, যদি আমি কাউকে দয়া করতাম, তবে আমি ভিখারির উপর দয়া করতাম। তুমি মনে করো যে আমি 10 বছর ধরে তোমার উপর দয়া দেখে তোমাকে মাছ দিচ্ছি? এসুন বলে, এটা যদি দয়া না হয় তাহলে আর কি? ওয়ানসিক বলে, আমি কি 10 বছর ধরে তোমার সামনে পিছনে এর জন্য ঘোরাঘুরি করছি? এসুন বলে, তাহলে কেন ঘুরছো? ওয়ানসিক এখানে ওখানে তাকাতে থাকে। তখন এসুন তাকে বলে, এখন কেন এদিক ওদিক তাকাচ্ছ? তখন ওয়ানসিক হঠাৎ করে থেমে গিয়ে এসুনকে কিস করে এবং বলতে থাকে, এখন বুঝলে আমি কেন তোমার সামনে পিছনে ঘোরাঘুরি করি? যদি আমি তোমাকে ভিখারি ভাবতাম, তাহলে কি তোমাকে কিস করতাম? ওয়ানসিক তখন বলে, আমি আর আমার দাদির সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। এসুন একটু অস্বস্তি অনুভব করে এবং বলতে শুরু করে, এক তো তুমি আমাকে নাকে কিস করে দিলে, তার উপর এতটুকু বলতেই ওয়ানসিক তাকে চুপ করিয়ে দিয়ে বলে, তুমি কথা বলতে থাকো আর আমি শুধু তোমাকে দেখতেই থাকি, বুঝতে পারি না আমার কি হচ্ছে আর আমি কি বলছি। তাছাড়াও যদি তোমার মনে কিছুই না থাকে, তাহলে তুমি কেন বারবার আমার পকেটে হাত ঢুকিয়ে ঘুরে বেড়াও? আর প্রতিদিন কেন তোমার ঠোঁট এত ঝকমক করে? এসুন জুড়ে বলে, আমি প্রতিদিন লিপস্টিক পরি। ওয়ানসিক আরও জিজ্ঞাসা করে, কেন? এসুন উত্তর দেয়, তোমার জন্য। এটা শুনে ওয়ানসিক চুপ হয়ে যায়। এসুন বলতে শুরু করে, আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম যখন আমি শুধু 14 বছর বয়সী ছিলাম। এরপর সিন পরিবর্তন হয়ে 1993 সালে দেখানো হয়, যেখানে আমরা এসুনকে তার মধ্যবয়সে দেখতে পাই। সে একটি রিয়েলিটি শো দেখছিল। তখন তার মেয়ে, যার নাম গুমিয়ং, তাকে জিজ্ঞাসা করে, মম, বাবা কি তোমার প্রথম ভালোবাসা ছিল? এতটুকু বলতেই এসুনের ছেলে, যার নাম ইয়ুনমিয়ন, বলে, বেশরম, কেউ তার মাকে এমন প্রশ্ন করে? তখন এসুন তার মেয়ে গুমিয়ংকে বলতে থাকে, জানো, সরিষা ফুলের ঘ্রাণ খুবই তীব্র হয়, তাতে এক আলাদা ধরনের নেশা থাকে। তখন আমরা দেখি সেখানে একটি মেয়ে এবং এসুনের হাজব্যান্ড বাড়িতে আসে, তবে এখানে এসুনের হাজব্যান্ডের মুখ দেখানো হয় না। মেয়েটি এসুনকে বলতে থাকে, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর সে তাদের জন্য রান্না করতে কিচেনে চলে যায় এবং নিজে থেকে বলতে থাকে, যদি জানতাম যে সেই সময়গুলো আমার জীবনের আসল আনন্দ, তাহলে আমি তাদের আরও সুন্দরভাবে উপভোগ করতাম। তারপর আবার দৃশ্য পরিবর্তন হয়ে অতীতে চলে যায়, যেখানে আমরা এসুন এবং ওয়ানসিককে এখনও সরিষা ক্ষেতের মধ্যে দেখতে পাই। এসুন ওয়ানসিককে বলছিল, আমি এখনও তোমার সাথে বিয়ে করব না। ওয়ানসিক এতটা নার্ভাস হয়ে পড়ে যে তার পা কাঁপছিল এবং সে এসুনকে মিথ্যা বলছিল, আজ আমি একটু বেশি প্র্যাকটিস করে ফেলেছি। এরপর যখন এসুন বাড়ি আসে, তখন সে আনন্দে নাচতে এবং গান গাইতে শুরু করে। নাচতে নাচতে সে তার ছোট বোনকে খুঁজতে থাকে।
যখন সে তার ছোট বোনকে খুঁজতে গিয়ে দরজা খুলে সে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে এসনের স্টেপ ড্যাড এবং তার নতুন ওয়াইফ ছিল, যার সাথে সে নতুন দ্বিতীয় বিয়ে করে এসেছিল। এসন তার বাবা এবং তার নতুন বউয়ের কথোপকথন শুনছিল। সেখানে তার নতুন বউ বলছিল, আমাকে এটা বলো, আমি কেন তোমার মারা যাওয়া বউয়ের মেয়ের দেখাশোনা করব। এসনের স্টেপ ড্যাড তাকে চুপ করানোর চেষ্টা করছিল এবং আস্তে কথা বলার জন্য বলছিল। নেক্সট সিনে আমরা দেখি এসন তার দাদির বাড়িতে এসেছিল। সেখানে তার চাচা তার দাদিকে বলছিল এতদিন সে ওই পরিবারকে পালন করেছে, এখন মুখ তুলে এখানে চলে এসেছে। এটা জানে যে আমাদের আর্থিক অবস্থা আগের মতো না, এখন আমরা ঝুপড়িতে থাকি। এসনের দাদি এসনকে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি কলেজে যেতে চাও? এটি শুনে এসনের চাচা আরও রেগে যায় এবং বলতে থাকে, মা তুমি এখন এটা বলো না যে আমাদের শেষ সম্বল তাকে দিয়ে দিবে। তখন আমরা আবার সকালের একটি দৃশ্য দেখি, যেখানে এসুনের স্টেপড্যাডের বউ এসুনের মায়ের ছবিটি ঘর থেকে নামিয়ে ফেলেছিল। এসুন এটি দেখে খুব রেগে যায় এবং বলে, তুমি এটা কেন করলে? তখন সেই মহিলা বলে, তুমি কি মনে করো আমি ওই মৃত মহিলার সাথে থাকবো? এসুন পিছনে ফিরে দেখে এবং বলে, তোমরা কি করছো? মহিলাটি মায়ের ছবি ফেলে দিচ্ছে আর এরা সবাই মজা করে আইসক্রিম খাচ্ছে। এসুন বলে, তোমরা শুধু সামান্য আইসক্রিমের মধ্যে বিক্রি হয়ে গেছো। এরপর আমরা দেখি এসন বলতে থাকে, সব কিছু ভুলে যাও এবং আমার টাকা ফেরত দাও। মানে সে তার স্টেপ ফাদার থেকে টাকা চাইতে শুরু করে। তখন সেই মহিলা এসনের বাবাকে বলে, তুমি কি তোমার নিজের সন্তানের কাছ থেকেও টাকা নিয়েছিলে? এরপর এসন আবার বলে, আমার টাকা ফেরত দাও। আর তুমি বলেছিলে যদি আমি তোমার সন্তানদের বড় করি তাহলে তুমি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবে। এই মহিলা এসনকে বলে, ও তোমাকে মিথ্যে বলেছে আর আজ পর্যন্ত মিথ্যে বলেই যাচ্ছে। ও আমার সাথে থাকছে কারণ ওর কাছে কিছুই নেই। তারপর আমরা দেখি এসন তার চাচার সামনে দাঁড়িয়ে আছে, যেখানে তার চাচা তাকে চাকরি করতে বলছে এবং খবরের কাগজে কিছু আর্টিকেল দেখাচ্ছে। সে বলে প্রতি মাসের বেতনের অর্ধেক তোমাকে আমাকে দিতে হবে। তবে এসন না করে এবং বলে, আমি কোনো চাকরি করতে পারবো না এবং আমার কোনো সিবলিংসের দেখভালও করব না। এতে তার চাচা বলে, একবার চিন্তা করো, তারপর তুমি কোথায় থাকবে? আমাদের উপর বোঝা হয়ে তো আর থাকতে পারবে না। এরপর আমরা দেখতে পাই এসন কাঁদতে কাঁদতে গুয়ানসিকের কাছে চলে আসে এবং বলে, তোমার কাছে কি কোনো রুম আছে? তুমি কি তোমার দাদির সাথে ঝগড়া করতে পারবে? আমার থাকার কোনো জায়গা নেই আর আমার চাচা বলেছে আমাকে চাকরি করতে হবে। পৃথিবীতে একমাত্র একজন আছে যে আমার খেয়াল রাখবে, আর সেটা তুমি। তারপর এসন বসে বসে কাঁদতে থাকে। তখন আমরা ওয়ানসিককে দেখতে পাই যে কবিতা পড়তে শুরু করে। এসন বলে, এইসব ঠিক আছে, কিন্তু তুমি কি আমাকে কলেজে পাঠাতে পারবে? ওয়ানসিক বলে, আমি তোমাকে সব কিছু দিতে পারবো না, কিন্তু যতটুকু পারি দিব। এসন বলে, তাহলে মিথ্যা হলেও বলো যে তুমি আমাকে সব কিছু দিবে, যেমন কি আমার জন্য চাঁদ তারা আসমান থেকে নিয়ে আসবে। এসন কাঁদতে কাঁদতে বলে, এই ছেলের সাথে আমি কিভাবে থাকবো যে মিথ্যাও বলতে পারে না। ওয়ানসিক তাকে বুকে টেনে নেয় এবং বলে, আমি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলতে পারবো না। এরপর রাতে আমরা দেখি তারা দুইজন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এখানে এসুন তার মায়ের সাথে সম্পৃক্ত সব জিনিসপত্র এবং সোনা যেগুলোর উপর তার অধিকার ছিল নিয়ে বেরিয়ে আসে। তখন এসুন ওয়ানসিককে বলে, তুমি কি প্রস্তুত আমার সাথে পালানোর জন্য? কারণ যদি আমরা একবার জিজু আইল্যান্ড ছেড়ে যাই তাহলে আর ফিরে আসবো না, তাই আরেকবার চিন্তা করে নাও। কিন্তু ওয়ানসিক আসল পুরুষের মতো বলে, আমি জীবনে এত খুশি কোনোদিনই হইনি। তারপর তারা পালিয়ে যায়। পরদিন সকালে আমরা তাদের দুজনকে একটি জাহাজে দেখতে পাই, তবে সেই জাহাজের ক্যাপ্টেন তাদের থেকে আইডি চায়। তখন বলে, তোমরা আমাকে তোমাদের আইডি দেখাও, যদি না দেখাও তাহলে আমি তোমাদের নর্থ কোরিয়ার স্পাই মনে করব। কিন্তু তাদের কাছে কিছুই নেই। তখন ক্যাপ্টেন বলে, তোমরা কি পালিয়ে এখানে এসেছো? এসুন বলে উঠে, এতে তোমার কি আসে যায়? তখন ওয়ানসিক ক্যাপ্টেনকে একটি রিং দিয়ে চুপ করতে যাচ্ছিল। ঠিক তখনই এসুন তাকে আটকায় এবং ক্যাপ্টেনকে বলে, তাহলে ঠিক আছে, আপনি আমাদের পানিতে ফেলে দেন। তখন ক্যাপ্টেন বলে উঠে, এত রাগ কিসের জন্য? তোমরা কি কোনো নেতা বা ধনী পরিবারের সন্তান? তখন এসুন কিছুই বলে না। আবার ক্যাপ্টেন তাদের জিজ্ঞাসা করে, তোমরা একে অপরের কি হও? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এসুন বলে, আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর আমরা কোনো পিচ্ছি বাচ্চা না। এসব শুনে গুয়ানসিক কিছুটা ঘাবড়ে যায় আর ক্যাপ্টেন কথা বলা বন্ধ করে দেয়। তারপর তারা দুইজন বুসানে চলে আসে। তারা একটি সোনার দোকানে আসে এবং তাদের সোনা বিক্রি করতে চায়। এখানেও দোকানদার মহিলা তাদের আইডি চায়। যখন তারা নেই বলে তখন মহিলা তাদের বলে, তোমরা কি এইসব চুরি করে নিয়ে এসেছো? তখন এসুন বলে, এসব ওয়ানসিকের দাদির। তখন বলে ওয়ানসিক বলে, আমরা দুইজন পালিয়ে এসেছি। যা শুনে দোকানদার মহিলা সবকিছু ফেরত দিয়ে দেয়। রাতে তারা একটি হোটেলে থাকার জন্য যায়, কিন্তু এসুন সেখানে লোকটিকে বলে, রাস্তায় আমাদের পার্স হারিয়ে গেছে, যার মধ্যে টাকা ও আইডি ছিল।
পরে তারা এক রিং দেখিয়ে জিজ্ঞাসা করে, এটার বদলে কি আমাদের জন্য কোনো রুম পাওয়া যাবে? তবে লোকটি তাদের রুম দেয় না। তখন লোকটির ওয়াইফ এসে তাদের কাছে জানতে চায়, তোমরা কি হানিমুন করতে এসেছ? এসুন হ্যাঁ বলে। তখন সেই মহিলা তাদের একটি রুম দিয়ে দেয়। তারপর ওয়ানসিক এসুনকে বলে, তুমি তোমার পড়ালেখায় মনোযোগী হও, আর আমি এখানে কোনো জায়গায় গিয়ে কাজ করব। যেখানে এসুন বলে, তুমি কি জানো আমি কেন তোমাকে বিয়ে করতে চাই? কারণ তুমি সত্যবাদী, আমার সাথে কখনো প্রতারণা করবে না। তারপর আমরা এসুনের স্টেপ ফাদার এবং মাদারকে দেখতে পাই। এখানে স্টেপ মাদার বলে, গুয়ানসিক তার বাড়ি থেকে সবকিছু নিয়ে পালিয়েছে, এমনকি সোনার একটি ব্যাঙ। তবে তার স্বামী বলে, তুমি এত খুশি কেন? তোমার রিং এবং পোশাকও তো এসুন নিয়ে চলে গেছে। আর এভাবে স্টেপ মাদার খুশি হওয়ার কারণ ছিল গুয়ানসিকের এসব কিছুর কারণে তার দাদি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর গুয়ানসিকের মা এসে একটি কাগজ দেয় এবং বলে, এখানে লেখো এসুন কোন রঙের পোশাক পরে পালিয়ে গেছে, কিন্তু তার স্টেপ মাদার মানা করে দেয়। সিন পরিবর্তন হয়, আমরা দেখি হোটেলের সেই মহিলা গুয়ানসিক এবং এসুনের রুমে আসে এবং তাদেরকে খাবার অফার করে। অন্যদিকে গুয়ানসিকের মাকে গাড়িতে করে কোথাও যেতে দেখতে পাওয়া যায়। সম্ভবত তিনি জিজু আইল্যান্ড থেকে বুসানে তাদের খোঁজার জন্য যাচ্ছিলেন। এরপর আমরা দেখি সকালে গুয়ানসিক বাইরে থেকে এসে শান্তভাবে দরজা লাগাচ্ছিল। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটি বিল আসে, যেটা খাবার, পানি এবং থাকার জন্য হোটেলের বিল ছিল। এটা দেখে গুয়ানসিক শক হয়ে যায় এবং তার ব্যাগ খোঁজা শুরু করে। সে তাড়াহুড়ো করে এসুনকে ঘুম থেকে তুলে, কিন্তু তারা রুমে কোনো ব্যাগ খুঁজে পায় না। তারপর তারা এসব কিছু হোটেলের মালিককে বলছিল। তখন মালিক বলে, আমি কিছুই জানি না, তোমরা এসব কি বলছো? চুপচাপ ভাড়ার টাকা বের করো। তখনই মালিকের ওয়াইফ আসলে তারা তাকেও জিজ্ঞাসা করে। সে সেখানে সম্পূর্ণ মিথ্যা বলে যে তারা কোনো ব্যাগ আনেনি। এসুন তাদের উপর রাগ করা শুরু করে। ওই মহিলা পুলিশ আনার হুমকি দেয়। এখন এটা তো স্বাভাবিক যে এসুন এবং ওয়ানসিক পালিয়ে এসেছে, তারা তো ভয়ে পুলিশ আনতে চাইবে না, তাই তারা আর কিছুই করতে পারে না। সিন শিফট হয়ে আমরা ওয়ানসিকের মাকে দেখতে পাই, যে বুসানের পুলিশ স্টেশনে তাদের মিসিং রিপোর্ট লিখিয়েছে। হোটেলের মালিকরা ওয়ানসিক এবং এসুনকে হোটেল থেকে বের করে দেয়। এখন তাদের কাছে না আছে টাকা, না আছে জিনিসপত্র। তারা দুইজন মন খারাপ করে রাস্তায় বসে থাকে। তখন এসুনের মাথায় একটি বুদ্ধি আসে। তারা দুইজন প্ল্যান করে যে রাতে তারা আবার হোটেলে যাবে এবং নিজেদের জিনিসপত্র নিয়ে পালাবে। এখন রাতে তারা দুইজন হোটেলে আসে, যেখানে হোটেলের মালিকের বউ আরেক নতুন মেয়েকে ফাঁদে ফেলার প্ল্যান করছিল। তখন সুযোগ বুঝে চুপি চুপি এসুন এবং ওয়ানসিক ওই মেয়েটাকে সতর্ক করে দেয়। তারা বলে, এখানে কোনো কিছুই ফ্রি না, তোমার ঘুমানোর সাথে সাথেই তারা তোমার সব জিনিসপত্র চুরি করে নেবে। তাই ওই মেয়ে তার রুমের লাইট অন করে রাখে, যার কারণে মেয়েটি লাইট নিবানোর অপেক্ষা করতে করতে ওই মালিক এবং তার ওয়াইফ ঘুমিয়ে পড়ে। তারপর এসুন এবং ওয়ানসিক তাদের রুমে আসে, যেখানে তারা নিজেদের জিনিসপত্র খুঁজে পায় না। তাই তারা সেখানে থাকা একটি ক্যাশ বক্স নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যেই হোটেলের মালিক এবং তার ওয়াইফ জেগে ওঠে। তখন ওয়ানসিক এবং এসুন সেখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে, কিন্তু হোটেলের মালিকের ওয়াইফ এসুনকে ধরে ফেলে। তারা গুয়ানসিকের কাছ থেকে নিজেদের ক্যাশবক্স ফেরত দেওয়ার জন্য বলে। এখানে গুয়ানসিক কিছু চিন্তা করে এবং ফিরে গিয়ে হোটেলের মালিকের উপর আক্রমণ করে। আর এর সাথেই এপিসোড 2 এখানে শেষ হয়ে যায়।